আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। দখলদার ইসরায়েলি সেনাদের ওপর ভয়াবহ হামলার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে তারা। খান ইউনিসের পূর্বে আল ফারাহিন এলাকায় আল ইয়াসিন ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সামরিক বুলডোজার ধ্বংস করেছে তারা। পৃথকভাবে কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি ইসরায়েলি পদাতিক প্রকৌশল বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র এবং মেশিনগান দিয়ে আক্রমণ চালায়। এতে অনির্দিষ্ট সংখ্যক হতাহত হয়েছে। এর আগে গাজায় আগ্রাসী যুদ্ধ সম্প্রসারণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এ ঘটনায় বিমানবন্দরটির নিকটে একটি বিশাল গর্ত তৈরি হয়। সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২০ জনকে হত্যা করেছে বলে জানায় আল জাজিরা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে অনেক বিমান সংস্থা। তবে এ ঘটনার প্রেক্ষিতে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এ পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে। এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে। আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরেই এ পরিকল্পনা কার্যকর হতে পারে। নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজায় হামলা বাড়ানো নিয়ে বৈঠকে বসে। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম পর্যায়ে গাজার আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মিশর আর ইসরায়েলের মধ্যে থাকা বাফার জোনের এলাকা বৃদ্ধি করা হবে। এর ফলে হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় বাড়তি সুবিধা পাবে ইসরায়েল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জামিদ বিশেষ বাহিনীর সদস্যদের বলেছেন যে গাজায় অভিযান আরও শক্তিশালী এবং অভিযানের আওতা বাড়ানোর উদ্দেশ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠানো হয়েছে। এবার চলে যাচ্ছি একটু অন্যরকম খবরে। নাম তার মিয়া শেম, বয়স ২৩। ইসরায়েলে নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অনেকের সঙ্গে তাকেও জিম্মি করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। এরপর দীর্ঘ যুদ্ধের মাঝে আন্তর্জাতিক বেন্দরবারের পর হামাসের হাত থেকে মুক্তি পান মিয়া শেম। কিন্তু দেশে ফেরার পর ধর্ষণের শিকার হয়েছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তাকে ধর্ষণ করেছে ইসরায়েলের সুপরিচিত একজন ব্যক্তিগত প্রশিক্ষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার। মিয়া শেম একজন ফরাসি বংশোদ্ভূত ইসরায়েলি। ইসরায়েলে ধর্ষিত হওয়া সম্পর্কে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এটা আমরা জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশে এই ঘটনা ঘটেছে আমরা সঙ্গে, যেখানে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা। মিয়া শেম জানান, তাকে ধর্ষণ করা হয়েছে গত মাসে। তারপর থেকে তিনি মানসিক যন্ত্রণায় কাতর। এই যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছেন। তিনি বলেন, আমি এই কাহিনী বলতে এসেছি। আমার একটি দুর্ঘটনা ঘটেছে। তারপর থেকে নিজের ঘরের মধ্যেই আমাকে বন্দী করে ফেলেছি। চরম মানসিক অস্থিরতায় আছি। দিন শেষে আমি একজন নির্যাতিতা। আমি আহত। ধর্ষণের জন্য তিনি দায়ী করেন তার ব্যক্তিগত প্রশিক্ষক, তবে তার নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার। সাবেক একজন প্রধানমন্ত্রী সহ তার ক্লায়েন্ট তালিকায় আছেন বেশ কিছু সেলিব্রিটি। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু তথ্য প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিয়েছে। তবে তদন্ত চলমান রয়েছে। জানা গেছে, তেল আবিবে ওই ব্যক্তির জিম পরিদর্শনে গিয়েছিলেন মিয়া শেম। তার বাড়ি থেকে ওই জিম কয়েক মিনিটের পথ। ৩টি প্রশিক্ষণ সেশনের জন্য সেখানে যান মিয়া শেম। তারপরই তাকে ধর্ষণ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি মিডিয়া বলেছে, মিয়া শেম যখন পোশাক পরিবর্তন করছিলেন তখন বেশ কয়েকবার তার ড্রেসিং রুমে প্রবেশের কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। মিয়া শেম বলেছেন, হলিউডের সঙ্গে যোগাযোগ থাকার কথা বলেছে ওই ব্যক্তি। প্রতিশ্রুতি দিয়েছে তার জিম্মি দশার কথা বলার জন্য বিগ স্ক্রিনে যাওয়ার সুযোগ করে দেওয়ার। ওই ব্যক্তি কখন আমার কক্ষে প্রবেশ করেছেন তা স্মরণ করতে পারছি না। আমি কিছুই মনে করতে পারছি না। তবে আমার শরীর স্মরণ করতে পারে। আমার শরীর অনুভব করে। আমার দেহ জানে কি এক কষ্টের ভিতর দিয়ে গিয়েছি। মিয়া শেম আরও বলেন, আমি একটি বই লিখছি। আমি জানি অনেক মানুষ আছেন যারা আমার এই কাহিনী জানতে চান। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে শান্তি চুক্তিকে অনিবার্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি সময়ের ব্যাপার মাত্র। পুতিন বলেছেন, ইউক্রেনের সাথে চলমান এই যুদ্ধে আমাদের পরমাণু অস্ত্রের দরকার পড়েনি এবং আমরা আশা করি ভবিষ্যতেও তা প্রয়োজন হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র ছাড়াই
রাশিয়ার কাছে যথেষ্ট শক্তি ও সম্পদ আছে এই বিশেষ সামরিক অভিযান সফলভাবে শেষ করার জন্য। তিনি বলেন, ২২ সালে যা শুরু হয়েছিল তা রাশিয়ার প্রয়োজনীয় ফলাফলের সাথে একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য আমাদের যথেষ্ট শক্তি ও সামর্থ্য আছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের সময় রাশিয়া ধৈর্য ধরে আছে। কিছু মহল আমাদের ভুল পদক্ষেপ নিতে প্ররোচিত করার চেষ্টা করেছে, কিন্তু আমরা তাদের ফাঁদে পা দেইনি। পুতিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ও সমঝোতা অনিবার্য। এখন প্রশ্ন হল, এটি কখন হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়ে এই সংঘাতের অবসান ঘটাতে চান বলে জানিয়েছেন। পুতিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি মীমাংসার জন্য আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই হোয়াইট হাউসে বসে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছেন তিনি। তার কার্যকলাপে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক অস্থিরতা। ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের জেরে নাখোশ বিভিন্ন দেশের নাগরিকরা, এমনকি নিজ দেশ আমেরিকারও অনেক নাগরিক ও ভীষণ উদ্বিগ্ন তাকে নিয়ে। তাই তো অনেক মার্কিনী এখন দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইউরোপে। অভিবাসন নিয়ে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠান এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা গেছে, গত কয়েক বছরে যে কোনো সময়ের তুলনায় বর্তমানে মার্কিনদের মধ্যে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে। কারণ হিসেবে তারা রাজনৈতিক বিভেদ এবং বন্দুক হামলার কথা উল্লেখ করেছেন। বেশ কয়েকটি অভিবাসন সহায়তাকারী সংস্থা জানিয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর মার্কিন নাগরিকদের মধ্যে অন্য দেশের নাগরিকত্ব বা বিদেশে বসবাসের আগ্রহ আরও বেশি বেড়েছে। তারা বলেছেন, তাদের অনেক গ্রাহক যুক্তরাষ্ট্র সরকারের নীতি নির্ধারণ ও সামাজিক বিষয়গুলোর গতি প্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর কয়েকজন হলিউড তারকা যুক্তরাষ্ট্র ছাড়েন। তাদের মধ্যে টক শোর উপস্থাপক এলেন ডিজেনারেস এবং রোজি ওডোনেলও রয়েছেন। সংবাদ মাধ্যমে বিষয়টি বেশ ফলাও করে প্রচার করা হয়েছিল। অভিবাসন নিয়ে কাজ করা কোম্পানি ডুইং ইতালির প্রতিষ্ঠাতা থিয়া ডানকান বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে সাধারণ মার্কিনরা প্রায় প্রতিদিনই তথ্যের জন্য তাদের ওয়েবসাইটে ঢুঁ মারছেন অথবা তথ্যের জন্য ইমেল বা ফোন করছেন। এর কারণ ব্যাখ্যা করে ডানকান বলেন, কি ঘটছে এবং কি ঘটতে চলেছে লোকজন তা বুঝতে পারছেন না। ইমিগ্রেশন অ্যাডভাইস সার্ভিস নামে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান বলেছে, যুক্তরাষ্ট্র থেকে তাদের কাছে তথ্য অনুসন্ধান 25% বেশি বেড়ে গেছে।